আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নবাবরে। আজকে আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি এবং এই টপিকটি অনেক দিন চলবে একটানা। আমরা পিএইচপি শেখা শুরু করব। আমি অনেকদিন সময় পাই নাই, তাই নতুন করে টিউটোরিয়াল আমি আপলোড করতে পারি নাই, বানাইতে পারি নাই। তো এখন একটু সময় বের করার ট্রাই করছি। তো আমি আজকে থেকে পিএইচপি টিউটোরিয়াল শুরু করব। পিএইচপির বেসিক থেকে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স পর্যন্ত আমি টিউটোরিয়াল বানাবো এবং অনেকগুলো মজাদার প্রজেক্ট থাকবে, যে প্রজেক্টগুলো আপনারা প্র্যাকটিস করলে অনেক কিছু জানতে পারবেন। এবং আজকের যে টিউটোরিয়ালটি, আজকে আমি পিএইচপি সম্পর্কে তেমন কিছু দেখাবো না, এবং পিএইচপি কী এবং কীভাবে কাজ করে সম্পূর্ণ কথায় আজকের টিউটোরিয়ালটি হবে ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আমরা পিএইচপি সম্পর্কে জানব। পিএইচপি কে আবিষ্কার করেছে, পিএইচপি কী, পিএইচপি কোথায় কাজ করে, কীভাবে কাজ করে, কেন শিখব। তো আমি কিছু লিস্ট করে নিয়ে আসছি এখানে, যাতে আমার ধারাবাহিকভাবে আমি টপিকগুলো নিয়ে আলোচনা করতে পারি। এখানে বলা হয়েছে প্রথমে যেটা, হোয়াট ইজ পিএইচপি। তো আমি যদি ব্রাউজারে যাই, আমি অলরেডি সার্চ করে কিছু ট্যাব ওপেন করে রাখছি। হোয়াট ইজ পিএইচপি, হোয়াট ইজ পিএইচপি লেখার পরে আমাকে যে কয়েকটা লিঙ্ক শেয়ার করছে, তার মধ্যে W3 স্কুল সম্পর্কে আপনারা জানেন অনেকেই, যে W3 স্কুল সেখানে। তারপর হচ্ছে আপনার PHP.net, যেটা পিএইচপির মাদার সাইট বলা হয়, এটাকে পিএইচপির মাদার সাইট বলা হয়। আমি 3টা লিঙ্ক ওপেন করছি। তারপর হচ্ছে গিগস ফর গিগস, এটাও একটা ওপেন করছি। এটাও একটা প্রোগ্রামিং শেখার একটা ওয়েবসাইট। তো আমি W3 স্কুলস নিয়ে প্রথমে আলোচনা করি। W3 স্কুলস হচ্ছে এমন একটা ওয়েবসাইট, যখন 5-10 বছর আগে এই ওয়েবসাইটে এত ডিমান্ড ছিল, বর্তমানেও ডিমান্ড আছে। বর্তমানে তো এআই এর কারণে হয়তো ডিমান্ড কমে গেছে কিছুটা, কিন্তু পৃথিবীতে যে যত সব প্রোগ্রামার ডেভেলপার তৈরি হয়েছে, মানে নিজেকে স্কিল ডেভেলপ করছে, তারা কেউ বলতে পারবে না W3 স্কুলস থেকে তারা শেখে নাই। আমিও W3 স্কুলস থেকেই শিখছি। এটা হচ্ছে W3 স্কুলস হচ্ছে একটা প্রোগ্রামিংয়ের মাদার সাইট, অল প্রোগ্রামিংয়ের। আর পিএইচপি হচ্ছে শুধু পিএইচপির মাদার সাইট। এখানে পিএইচপির যত সব নতুন ভার্সন থেকে শুরু করে ওল্ড পর্যন্ত সব কিছু এখানে রিলিজ করা হয়। তো এখানে যদি আমি W3 স্কুলসে যাই, W3 স্কুলসের বলা হয়েছে হোয়াট ইজ পিএইচপি। তো পিএইচপি ইজ অ্যান অ্যাক্রোনিয়ম ফর পিএইচপি, হাইপারটেক্সট প্রি প্রসেসর। পিএইচপির যে নাম আগে ছিল পার্সোনাল হোম পেজ, তারপরে এটাকে করা হয়েছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। পিএইচপি ইজ এ ওয়াইডলি ইউজড ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি কিন্তু সাধারণত স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এবং কি এটা ওয়ার্ল্ড ওয়াইজ ওপেন সোর্স হিসেবে ব্যবহৃত হয় ফ্রিলিভাবে। আচ্ছা, পিএইচপি স্ক্রিপ্টস আর এক্সিকিউট অন দ্য সার্ভার। পিএইচপি শুধু সার্ভারেই কাজ করে। ফ্রন্ট এন্ডে আমরা এখানে যা কিছু দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা পিএইচপিতে দেখতে পাবো না। পিএইচপি শুধু ব্যাকএন্ডে কাজ করে, এবং এটা ফ্রিতে ডাউনলোড করা যায় এবং ইউজ করা যায়। পিএইচপির যে ফাইল এক্সটেনশনগুলো হয়, এখানে যেটা বলা হয়েছে, সাধারণত পিএইচপির ফাইল এক্সটেনশন .php দিয়ে শেষ হয়। যে কোনো পিএইচপির ফাইলের .php দিয়ে শেষ হয়। আমরা যখন কম্পিউটারের বা কোনো অ্যাপ ইনস্টল করি, সেগুলোর ফাইল এক্সটেনশন কী হয়, .exe হয়। ঠিক সেম অবস্থা HTML এর হয় .html, CSS এর হয় .css, এবং জাভাস্ক্রিপ্টের হয় .js, আর পিএইচপির হয় .php। এটা হলো ফাইল এক্সটেনশন। তো পিএইচপি কোথায় কোন প্ল্যাটফর্মে এগুলো পিএইচপি আসলে সাপোর্ট করে। পিএইচপি সব প্ল্যাটফর্মে সাপোর্ট করে। বিশেষ করে এখানে বলে দেওয়া হয়েছে উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, ম্যাক ওএস সবখানেই সাপোর্ট করে। পিএইচপি ব্যবহার করার জন্য যে কম্প্যাটিবল সার্ভারগুলো ইউজ করতে হয়, সেগুলো অ্যাপাচি সার্ভার, IIS আরও আছে। আর ডাটাবেজের জন্য ইউজ করা হয় MySQL। তো আমরা আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করি। পিএইচপির যে মাদার সাইট, এখানে ওরা বলে দিছে যে পিএইচপিকে আসলে কীভাবে ব্যবহার করবেন আপনারা, পিএইচপিকে কীভাবে ব্যবহার করবেন। HTML এর মধ্যে পিএইচপিকে কীভাবে ব্যবহার করা যায়। HTML এর মধ্যে পিএইচপিকে ব্যবহার করতে গেলে আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে। যে কোনো HTML ফাইলের কন্টেন্টের মধ্যে আমরা এগুলো সব দেখব ওয়ান বাই ওয়ান। জাস্ট আমি একটা সিম্পল ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। মনে করেন যে এখানে ভিতরে HTML লেখা আছে, তার মধ্যে পিএইচপি লিখবেন। এই পিএইচপি এইভাবে শুরু করতে হয়। এভাবে একটা লেস দেন দিতে হয়, তারপর একটা
কোশ্চেন মার্ক, তারপর পিএইচপি দিয়ে শুরু, সেম অবস্থায় এভাবে শেষ করতে হয়। এর মধ্যে আপনি যা কিছু লিখবেন সেটা ডাবল কোট হতে পারে অথবা সিঙ্গেল কোটের মধ্যে আপনাকে লিখতে হবে, এবং কি এই ইকো দিয়ে সেটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করলে এইভাবে করে এটা আউটপুটে ব্রাউজারে দেখতে পাবেন। এই যদি আপনি ইকো না দেন তাহলে এইভাবে করে ব্রাউজারে আপনি দেখতে পাবেন না। আচ্ছা, তারপর আমরা এখানে একটু আসি, গিগস ফর গিগস। এখানে পিএইচপির আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। PHP introduction. The term PHP is an acronym for Hypertext Preprocessor. PHP is a server-side scripting language designed by especially web development. PHP সাধারণত ওয়েব ডেভেলপমেন্টের জন্যই ব্যবহার করা হয়। PHP দিয়ে কখনো দেখবেন না যে আপনারা ডেস্কটপের সফটওয়্যার, মোবাইলের সফটওয়্যার, অ্যাপ এগুলো বানানো হয় নাই। তবে রিসেন্টলি সম্ভবত পিএইচপির যে ডেস্কটপ অ্যাপ বানানোর মতো একটা লাইব্রেরি অথবা ফ্রেমওয়ার্ক রিলিজ হয়েছে, সেটাকে বলা হয় নেটিভ পিএইচপি। তো আমি সঠিক জানি না, তবে এটা আমি শুনছি আর কি, বের হয়েছে আর কি, এটা দিয়ে ডেস্কটপের অ্যাপ বানানো যায়। হ্যাঁ, আমি এটা দেখছি, এটা লারাভেলও ইউজ করা যায়, নেটিভ পিএইচপি যেটা আর কি। আচ্ছা, পিএইচপি আবিষ্কার করেছে রাসমুস লার্ডরফ, 1994 সালে আবিষ্কার করেছিল। তারপরে পিএইচপির প্রথম নাম ছিল, প্রথমে বললাম পার্সোনাল হোম পেজ। তারপর প্রথমে অবস্থায় কিন্তু PHP 3 রিলিজ হয় 1998 সালে, ফার্স্ট ভার্সন, সুইটেবল মানে ব্যবহার করার উপযোগী। তারপর 2000 সালে PHP 4 ভার্সন রিলিজ হয় জ্যান্ড ইঞ্জিন দ্বারা। PHP 5 রিলিজ হয় 2005 সালে। এটাতে অ্যাডেড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটাতে কিন্তু প্রোগ্রামিং যে ফিচারগুলো অবজেক্ট ওরিয়েন্টেড ফ্লেভার এখানে অ্যাড করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড কী সেটাও নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে ক্লাস বেজ, সেটাতে আমরা ক্লাস ইউজ করব। তারপর অনেক কিছু এখানে অবজেক্ট নিয়ে কাজ হবে আর কি, অবজেক্ট মেথড। তো PHP 5 আর 7 এগুলো খুব স্টেবল পজিশনে ছিল, 4ও ছিল। বর্তমানে PHP 8.4 চলতেছে, খুব ভালো মোটামুটি চলতেছে 8.4। তো এখানে PHP নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। তারপরে এখন আমি যাই আর একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে why we should learn PHP। আমাদেরকে PHP কেন শিখতে হবে। তো why we should learn PHP কেন শেখা লাগবে। তো PHP আসলে কেন শেখা লাগবে বিস্তারিতভাবে আরেকটু আলোচনা করতে যাই, সেটা হচ্ছে আমি একটু দেখাই PHP আমরা কেন শেখার চেষ্টা করব। এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো দেখাচ্ছে, ইমেজ, টেক্সট অথবা ফর্ম, এই যে ওয়েবসাইটে যেখানে যে একটা ফর্ম আছে, 1 2 3 4 এই 5টার মতো ফিল্ড আছে। এই ফিল্ডগুলো যদি কেউ পূরণ করে, নাম, টেক্সট, ইমেল, সাবজেক্ট, এখানে মেসেজ, ডিটেলস লেখার পরে যখন সাবমিট বাটনে ক্লিক করবে, এই ফর্মটা অটোমেটিকভাবে সাবমিট হয়ে যাবে। এই ওয়েবসাইটের যে অথর বা অ্যাডমিন, তার কাছে একটা মেসেজ চলে যাবে। এই যে ফ্রন্ট-এন্ড থেকে ডাটাটা নিয়ে ব্যাকএন্ডে পাস করে অথরের কাছে চলে গেল, এই যে ইন্টারাকশনটা হইল, এটাকেই বলা হয়, এটাই করে PHP সার্ভারের মাধ্যমে এই কাজটাই করা হয়। তারপরে এখানে দেখেন, এখানে যে আইটেমগুলো আছে, এগুলো কিন্তু PHP MySQL-এর মাধ্যমে কোয়েরি করে নিয়ে আসা হয়েছে। তো এগুলো একমাত্র PHP-র মাধ্যমেই সম্ভব। যে কোনো ডাটাকে কালেক্ট করে নিয়ে আসা, সেটা PHP সার্ভারের মাধ্যমেই সম্ভব। সার্ভারের মাধ্যম দিয়েই কাজ করা হয়। ঠিক সেম অবস্থা এখানে যে ফর্মটা আছে, শুধু ফর্মে না, যে কোনো ধরনের ডাটা আপনি মনে করেন যে এই ওয়েবসাইটের এখন এই কন্টেন্টটা চেঞ্জ করবেন। তো এটা কন্টেন্টটা চেঞ্জ করতে গেলে আপনাকে এটা বর্তমানে স্ট্যাটিকভাবে আছে। এটা যদি আপনি কন্টেন্টটা চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে এই HTML ফাইলটাকে ওপেন করতে হবে, করে যেখানে এই টেক্সটটা আছে সেখানে যায় চেঞ্জ করতে হবে। কিন্তু প্রতিবার তো এইভাবে করে চেঞ্জ করা সম্ভব না। তাহলে এটার উপায় কি? এটার উপায় হচ্ছে যে এটার ব্যাকএন্ড তৈরি করতে হবে, সেটা PHP দিয়ে। ব্যাকএন্ডে আপনার ড্যাশবোর্ড থাকবে,
সেখানে আপনি এই কন্টেন্টটা একবার চেঞ্জ করে দিবেন, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই যে ব্যাক এন্ড টু ফ্রন্ট এন্ড যে ইন্টারাকশনটা হলো, এটাই করে বিশেষ করে পিএইচপি, এবং পিএইচপির সাথে কাজ করে মাইস্কুয়েল সার্ভার। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা শিখলাম। হাউ মেনি ওয়েবসাইটস ইউজ ইন পিএইচপি, গুরুত্বপূর্ণ একটা বিষয়। পিএইচপি তো সবাই শেখে, কিন্তু পিএইচপি কতটা মানুষ ইউজ করে? ওয়ার্ল্ড ওয়াইড 78% অ্যাপ্রোক্সিমেটলি ইউজ করে পিএইচপি। এটা আসলে মানে হিউজ। মোটামুটি 80% মানুষ পিএইচপি ইউজ করে ওয়েবসাইট, সেটা আসলে হিউজ। এখানে দেখেন 75% দেখাচ্ছে, আর এটাতে কি দেখা 2024 সালের যে স্ট্যাটিস্টিক্স, এখানে 70.70% দেখাচ্ছে, 70.7% দেখাচ্ছে। তার মধ্যে সবথেকে বড় কথা ফেসবুকের মতো একটা ওয়েবসাইট, এটা একটাকে সার্চ ইঞ্জিনে বলা যায়, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছে, ফেসবুক ইউজ করতেছে পিএইচপি। এটা একটা কল্পনার বাইরে। ফেসবুকের মতো একটা জায়ান্ট কোম্পানি পিএইচপি ইউজ করতেছে। তারপর আরও যদি আমরা দেখতে যাই, এখানেও দেখাচ্ছে পিএইচপি কত পাওয়ারফুল বর্তমানে, এবং কি দিন বাই দিন এর জনপ্রিয়তা বাড়তেছে। আচ্ছা, তারপরে আমরা কি করব? তারপরে আমরা এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে একটু জানার চেষ্টা করব। তো এনভায়রনমেন্ট সেটআপ বলতে পিএইচপি কোথায় রান করে? পিএইচপি রান করার জন্য আমাদেরকে লোকাল সার্ভার ইউজ করতে হয়। এই লোকাল সার্ভারগুলো কি আসলে? লোকাল সার্ভারগুলো হলো জ্যাম্প ইউজ করতে পারবেন। লোকাল সার্ভার অনেকগুলো আছে, তার মধ্যে হচ্ছে জ্যাম্প খুব ভালো। তার মধ্যে সব থেকে বেটার যেটা, সেটা হচ্ছে লারাগন। আমি লারাগন ইউজ করি। লারাগনের মাধ্যমে এই যে আমি এখানে লারাগন ইউজ করতেছি। তো যারা আপনারা পিএইচপি শুরু করতে চাচ্ছেন, এখান থেকে আপনাদের পিসির কনফিগারেশন মোতাবেক ডাউনলোড করে জাস্ট নেক্সট করে ইনস্টল করে নেবেন, শেষ কাজ। আর আমি লারাগন ইউজ করি। যারা লারাগন ইউজ করতে চান তারা এখান থেকে লারাগনটা ডাউনলোড করে নেবেন। এটা লারাগন সব থেকে বেটার, আমি লারাগন ইউজ করি। এটা ডাউনলোড করে ইনস্টল নেক্সট করে ইনস্টল করার পর আপনার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, একটা সফটওয়্যার আসবে। এটাতে এই যে রুটে যাবেন, রুটে গেলে এই যে এখানে রুটের লারাগন এইখানে আপনার সব ধরনের প্রজেক্টগুলো আপনি করবেন। তো এটা গেলো সার্ভারের এনভায়রনমেন্ট সেটআপ। আমরা পিএইচপি যেখানে রান করব, যেখানে আমরা কাজ করব, চলে গেল। তারপর এখন পিএইচপি এখন ফাইল লেখার জন্য, কোড লেখার জন্য আমাদেরকে যে এডিটরগুলো ইউজ করতে হবে, সেগুলা কি ইউজ করব আমরা? তো এডিটরগুলো আমরা ইউজ করব সাধারণত নোটপ্যাড প্লাস প্লাস আছে। যারা একেবারে নতুন শিখতেছেন তারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। এটা অনেক ইজি, আমি ওইটা দিয়ে শুরু করছি আমার ক্যারিয়ার। তারপরে সাবলাইম টেক্সট আছে, যারা একটু অ্যাডভান্স লেভেলের পারেন তারা সাবলাইম টেক্সট ইউজ করে নিতে পারেন। তারপর ভিএস কোড আছে, আমি বর্তমানে ভিএস কোড ইউজ করি। এটা অনেক মজাদার। তবে ভিএস কোডে ডাইরেক্ট একেবারে যারা বেসিক লেভেল শিখতেছেন, ভিএস কোডে যা একটু হয়তো কঠিন লাগতে পারে, আপনারা সাবলাইম টেক্সট দিয়ে শুরু করবেন। তো আমি সাবলাইম টেক্সট দিয়ে শুরু করছিলাম, নোটপ্যাড দিয়ে শুরু করছিলাম, পরে সাবলাইম টেক্সট ইউজ করছি, এখন ভিএস কোড ইউজ করতেছি, যেটা অনেক ভালো, অনেক মজাদার। তো এই হচ্ছে ব্যাপার। আমরা ওয়ান বাই ওয়ান সব জানার চেষ্টা করব। তারপরে আরেকটা বিষয়, যেটা পিএইচপি তো জানবো, পিএইচপি নিয়ে আরও আলোচনা হবে বিস্তারিত। আর সামনের যে সিরিজগুলো আসতেছে, এগুলোতে আমি প্রতিটা টপিক, যেই টপিকগুলো বেশি ব্যবহার হয়েছে, যেই ফাংশন মেথড, যে বিষয়গুলো নিয়ে না জানলেই নয়, সেগুলো নিয়ে আমি বিশেষ করে আলোচনা করব। আর এখানে আরেকটা বিষয়, অনেকে হয়তো বলতে পারে যে আমরা পিএইচপি জানবো, কিন্তু একটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে কোনো একটা স্কিল মানুষ কেন জানে? নিশ্চয়ই সে ভালো কিছু করার জন্য। তো ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা পিএইচপি ডেভেলপারের স্যালারি দেখি, তাহলে দেখেন পিএইচপি ডেভেলপারের স্যালারি কিন্তু এরকম দেওয়া হয় ওয়ার্ল্ড ওয়াইড, লোকেশন ভেদে। বাংলাদেশে হয়তো পার মান্থ 2 লাখ টাকাও পর্যন্ত দেওয়া হয়, 3 লাখ টাকাও পর্যন্ত দেওয়া হয়, এবং ওয়ার্ল্ড ওয়াইড এরকম দেওয়া হয় $55,000 ইয়ারলি, $116,000 ইয়ারলি, এরকম দেওয়া হয়। বাংলাদেশে সর্বনিম্ন 40,000 টাকা তো ধরা, 40 থেকে 50,000, এবং কি হাইয়েস্ট 3 লাখ টাকাও পর্যন্ত স্যালারি দেওয়া হয় একজন পিএইচপি ডেভেলপারকে। তো যাই হোক, পিএইচপি নিয়ে এই ছিল আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালগুলো আমি বানানোর চেষ্টা করব, ডেইলি সময় দেওয়ার চেষ্টা করব। এগুলো আমি ছোট টপিক আকারে করব, যাতে করে বড় করলে অনেকেই আসলে ভঙ্গ দেওয়ার মতো অবস্থা হয়ে যায়, ধৈর্য হারিয়ে ফেলে। তাই ছোট করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।